আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব লেসন 5 নিয়ে। অ্যান্ড আমি একটু শুরুতেই বলে নিতে চাই যে লেসন 5 টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি লেসন। সো আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তাহলে কিন্তু লেসন 5 থেকে অনেক কিছুই শিখতে পারবেন আপনি। শেখার মতো অনেক কিছু রয়েছে এখানে। সো শুরু করি। লেসন 5 এইখানকার টাইটেলটা হচ্ছে থ্যাঙ্কস ফর ইয়োর ওয়ার্ক। মানে কেউ কোনো একটা কাজ করেছে তাকে সেই কাজের জন্য ধন্যবাদ জানানো। ওকে, সো আফটার কমপ্লিটিং দ্য লেসন্স, এইটা আমরা আসলে পড়ছি না, এটা এখন আর খুব প্রয়োজন নাই, এটা না দেখলেও চলবে। সো আমরা চলে আসি এ নাম্বারে। ওকে, সো লুক অ্যান্ড সে, কি বলেছে? দেখো এবং বলো। ইউজ সুইটেবল ওয়ার্ড। সুইটেবল মানে কি? একদম মানানসই বা যথার্থ, যেটা সঠিক সেই ওয়ার্ডটা ব্যবহার করতে বলছে ফ্রম দ্য বক্স। কোত্থেকে? ফ্রম দ্য, এই বক্স, এই যে এই বক্সগুলো থেকে এই ওয়ার্ডসগুলো ব্যবহার করতে বলছে। টু ডিসক্রাইব মানে বর্ণনা করতে বা প্রকাশ করতে আমরা বলতে পারি দ্য অকুপেশন অফ ইচ পার্সন বিলো। অকুপেশন বলতে পেশা। তো নিচে 6টা ছবি দেওয়া রয়েছে, 6 জনের কি পেশা সেইটা এই জায়গায় কিন্তু 6 জনের পেশার নাম লেখা রয়েছে, ঠিক আছে? সেগুলো আমাদেরকে বলতে বলেছে, দেখতে বলেছে এবং বলতে বলেছে। আমরা একটু দ্রুত এটা বলে ফেলি। ১ নাম্বার যে চিত্র, এই ১ নাম্বার চিত্রটা ইনি দেখেই বুঝতে পারছি ইনি ক্লিন করছেন। সো ওনাকে আমরা উপর থেকে কি দিতে পারি? এই যে ক্লিনার। ওকে, রাইট? ১ নাম্বারটা হচ্ছে ক্লিনার। এটার থিকনেসটা একটু কমিয়ে নেওয়া যেতে পারে। ওকে, তারপরে ২ নাম্বারটাতে আমরা দেখছি যে এই লোকটা এখানে কি করছে? উনি কিন্তু চিঠি বিলি করছে। এই যে দেখুন চিঠি ওর হাতে। সো ওনাকে আমরা কি বলতে পারি? ওনাকে আমরা বলবো পোস্টম্যান, রাইট? ইনি ২ নাম্বারে হলো পোস্টম্যান। ৩ নাম্বারে দেখেন উনি এই যে এখানে মানে ইনজেকশন করছে, তাই না? এবং তার ড্রেস আপ দেখে কিন্তু বুঝতে পারছি, যে পিছনে এইটা দেখে বুঝতে পারছি এটা একটা হসপিটাল টাইপ একটা স্থান দেখাচ্ছে, এবং ওনাকে দেখে কিন্তু আমরা বুঝতে পারছি উনি সেবা দান করছেন। সো ওনাকে আমরা বলবো নার্স। ওনাকে বলবো নার্স। ওকে, ৪ নাম্বারটাতে এসে দেখুন এই যে ওনার এই ট্রের মধ্যে কিন্তু অনেক খাবার, এখানে এই যে কফি, এই যে এখানে অন্য কিছু খাবার, এই যে ইনি কিন্তু এখানে খাচ্ছে। সো এটা কি? ইনি হলেন খাবার পরিবেশন করছেন। সো ইংরেজিতে খাবার যিনি পরিবেশন করে তাকে বলা হচ্ছে ওয়েট্রেস। ঠিক আছে, ওয়েট্রেস। ওকে, এই যে ৫ নাম্বার ছবিটাতে, এই ছবিটাতে দেখুন ইনি রিক্সা চালাচ্ছে। সো যিনি রিক্সা চালান তাকে বলা হয় রিক্সা পুলার। সো এটা ৫ নাম্বার। আর ৬ নাম্বার, এই ফটোটাতে দেখেন উনি কিন্তু নিউজ পেপার, এই যে নিউজ পেপার বিলি করছেন। তার মানে কি? উনি নিউজ পেপার বিক্রি করেন বা দিয়ে দিয়ে বেড়ান এখানে ওখানে। সো ওনাকে আমরা কি বলবো? নিউজপেপার হকার। নিউজপেপার হকার। ভেরি গুড। আশা করি এটা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে একটু পজ করে বা পেছনের দিকে টেনে নিয়ে আবার ভিডিওটা দেখবেন। সো এবারে চলে আসি আমরা A1 এ। ওকে, চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এই যে আবার বললাম যে সঠিক ওয়ার্ড বা যথার্থ ওয়ার্ড, মানানসই ওয়ার্ড, একদম যেটা প্রয়োজন সেইটা ঠিক ওয়ার্ডটা চুজ করতে বলেছে, পছন্দ করতে বলছে। ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য ডায়ালগ বিলো। নিচে একটা ডায়ালগ দেওয়া আছে দেখেন, এ বি এ বি এ বি এ বি এরকম ভাবে। সো এই ডায়ালগে আবার কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে, সেগুলা পূরণ করতে হবে। সেই পূরণ করবেন কোন জায়গা থেকে এই ওয়ার্ডগুলো নেবেন? এই যে এইখান থেকে এই ওয়ার্ডগুলোকে আপনাকে নিতে বলছে, ঠিক আছে? দেন অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন পেয়ার্স। তারপরে বলেছে যে ডায়ালগটা কমপ্লিট হওয়ার পরে অ্যাক্টিং করার জন্য, সেটা নিয়ে একটু অভিনয় করার কথা বলছে জোড়ায় জোড়ায়। পেয়ার্স বলতে আমি কিন্তু এর আগেও বলেছি জোড়া। ওকে, সো আমরা যদি এখন শুরু করি, তাহলে আমরা দেখব প্রথমটাতে দেখেন, হোয়াট ডাজ এ ক্লিনার ডু? একজন ক্লিনার কি করেন? বি, এই কনভারসেশনের বি বলতেছে এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউসেস। একজন পরিষ্কার যিনি করেন, পরিচ্ছন্নতা কর্মী, তিনি আমাদের বাসা বাড়ি পরিষ্কার করে, আমাদের অফিস পরিষ্কার করে, অ্যান্ড স্ট্রিটস এটসেট্রা। এবং আরও কি পরিষ্কার করে? আমাদের রাস্তাঘাটও পরিষ্কার করে। এই যেখান থেকে আমরা কিন্তু স্ট্রিটটা নিয়েছি। কোথায়? এই যে বি নাম্বারে, এই বি নাম্বারে আসছে স্ট্রিট। একটু এক পলকে আপনারা দেখে নেবেন, আমি কিন্তু এখানে প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করে রেখেছি। আপনারা জাস্ট এই অনুপাতে আপনাদের বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে লিখে নেবেন। আমি শুধু বাংলাগুলো বলে যাচ্ছি, ওকে? তাহলে আমাদের সময় কম লাগবে। হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু? একজন নিউজ পেপার বিক্রেতা কি করেন? এ হকার গিভস আস নিউজ পেপার্স এভরি মর্নিং। একজন নিউজ পেপার বিক্রেতা প্রত্যেক দিন সকালবেলা আমাদেরকে নিউজ পেপার দিয়ে যান বা হ্যাঁ দেন। হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু? একজন ডাকপিয়ন কি করেন? এ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স অ্যান্ড আদার আইটেমস টু আস। একজন ডাকপিয়ন তিনি পত্র বা চিঠি ডেলিভারি করে বেড়ান, মানে বিলি করে বেড়ান, এবং অন্যান্য আইটেমসও অনেক সময় দিয়ে বেড়ান। হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু? একজন রিক্সা চালক কি করেন? এ রিক্সা পুলার টেক্স আস ফ্রম
one place to another place, একজন রিক্সা চালক আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। ঠিক আছে, হোয়াট ডাজ এ ওয়েটার ডু, একজন খাবার পরিবেশক কি করেন, যিনি খাবার পরিবেশন করেন আর কি। এ ওয়েটার সার্ভস ফুড এট দ্য রেস্টুরেন্ট, একজন খাবার পরিবেশক তিনি রেস্টুরেন্টে কি করেন, খাবার পরিবেশন করে। ওকে, সো উত্তরগুলো কিন্তু আমি দিয়ে রেখেছি, আপনারা সুন্দর করে বইয়ের মধ্যে এটা লিখে নেবেন পেন্সিল দিয়ে। আচ্ছা, এবার আমরা চলে আসি বি নাম্বারে। বি নাম্বারে একটু আমরা পড়া শুরু করি। দেখেন, রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। এই টেক্সটটা পড়তে হবে এবং এর প্রেক্ষিতে নিচে বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে, সেগুলো আনসার করতে হবে। সো আমরা প্রথমে পুরো টেক্সট একটু পড়ে নিই, রাইট? সো এখানে দেখেন, বুলবুল কালেক্টস, এই যে এটা পড়ছি, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। সো এইখানে আমি কিছু ওয়ার্ড আপনাদের জন্য রেখেছি। দেখেন, কালেক্ট মানে কি, সংগ্রহ করা। কালেক্ট মানে সংগ্রহ করা, রাবিশ মানে আবর্জনা, বিন মানে ময়লা ফেলার পাত্র। ওকে, মনে থাকবে? সো আমরা পড়া শুরু করি। সো এখানে দেখছি বুলবুল নামের একজন ক্লিনার, এই যে ইনি, হ্যাঁ, ইনি কি করেন, কালেক্ট সংগ্রহ করেন রাবিশ আবর্জনা ফ্রম দ্য শঙ্কর এরিয়া। শঙ্কর এটা হলো একটা এলাকার নাম, শঙ্কর নামক এলাকা থেকে, ঢাকার শঙ্কর নামক এলাকা থেকে তিনি ময়লাগুলো সংগ্রহ করে থাকেন। এভরি মর্নিং হি wakes up at 5 o'clock and walks along the streets of Shankar to collect rubbish. তিনি প্রত্যেক দিন সকালবেলা 5টার সময় ঘুম থেকে ওঠেন, 5টার সময় ঘুম থেকে ওঠেন এবং ওয়াক্স মানে কি, হেঁটে যাওয়া, রাইট? তিনি হেঁটে চলেন অ্যালং দ্য স্ট্রিটস, রাস্তা ধরে, শঙ্কর টু কালেক্ট মানে কোন রাস্তা ধরে, কোথাকার রাস্তা ধরে বলেন তো? শঙ্কর এরিয়া যেটা, সেই এরিয়ার প্রত্যেকটা রাস্তা ধরে এগিয়ে চলেন এবং সেখান থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করেন। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস। শঙ্কর এলাকার মানুষজন কি করেন, তাদের যে বাসাবাড়ির যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো একটা প্লাস্টিকের পলিথিনে বা প্লাস্টিকের পাত্র আমরা বলতে পারি, সেখানে রেখে দেয়। অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, এবং সেগুলো তাদের বাড়ির সামনে দরজার কাছে রেখে দেয়। ঠিক আছে, বাড়ির সামনে, দরজার কাছে হইতে পারে, বাড়ির সামনে যে রাস্তা আছে সেখানে হইতে পারে, যেখানে আর কি এই যে ক্লিনার, এই বুলবুল এসে পৌঁছাতে পারে। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু কালেক্ট দেম। বুলবুল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানে দরজায় দরজায় যান, কেন? এই আবর্জনাগুলো সংগ্রহ করার জন্য। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি, মাঝে মধ্যে যেই বিনগুলোতে মানে পাত্রগুলোতে অথবা পলিথিনগুলোতে মানুষজন আবর্জনাগুলো রাখে সেগুলো খুবই নোংরা হয়ে থাকে। ডার্টি মানে নোংরা। অ্যান্ড দে স্মেল ব্যাড, এবং সেখান থেকে বাজে দুর্গন্ধও কিন্তু বের হয়। বুলবুল বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল এগুলোতে আসলে কিছু মনে করে না। হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস, তিনি ওই পলি ব্যাগ থেকে হোক বা ওই ময়লা রাখার পাত্র থেকে হোক সব কিছু নিয়ে নেন। অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান, এবং তিনি যে একটা ভ্যান নিয়ে যান, আমরাও দেখেছি আমাদের শহরে ভ্যান নিয়ে কিন্তু ময়লা আবর্জনা নেওয়ার জন্য পরিচ্ছন্নতা কর্মী আসেন। সো তিনি সেরকম একটা ভ্যান নিয়ে যান, তো তার ভেতরে সেই সব ময়লা আবর্জনাগুলো রেখে দেন। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, তিনি এটা বিশ্বাস করেন। বিলিভ মানে কি, বিশ্বাস করা। তিনি বিশ্বাস করেন যে প্রত্যেকটা কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ, রাইট? হি ওয়ার্কস হার্ড, তিনি কঠোর পরিশ্রম করে। ওয়ার্কস হার্ড মানে কঠোর পরিশ্রম করা। এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন। টু কিপ দিস এরিয়া ক্লিন বলতে এই এলাকাটাকে পরিষ্কার রাখার জন্য, রাইট? তো পরিষ্কার রাখার জন্য বা পরিষ্কার রাখতে তিনি প্রত্যেক দিন খুব কষ্ট করেন, কঠোর পরিশ্রম করেন। ওকে, আমরা পরের পেজে আসছি। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days। সিক মানে কি? সিক মানে হচ্ছে অসুস্থ হয়ে যাওয়া, রাইট? তো গত মাসে বুলবুল 2 দিনের জন্য অসুস্থ ছিলেন। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, তার জন্য তিনি আসতে পারেননি এই ময়লাগুলোকে সংগ্রহ করার জন্য 2 দিন। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, তো এই শঙ্কর এলাকার মানুষজন খুবই মারাত্মক একটা সমস্যায় বা ঝামেলায় পড়ে যান, অসুবিধায় পড়ে যান। ট্রাবল মানে অসুবিধা। ওকে, এই যে এখানে দেখেন আমি কয়েকটা বাক্য দিয়ে রাখছি। সিক মানে কি? অসুস্থ। ট্রাবল মানে অসুবিধা, ঝামেলা। পাইলস মানে হলো স্তূপ। এইখানে দেখেন আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর। রিয়েলাইজ মানে উপলব্ধি করা, রাইট? এটা দেখতে পাচ্ছেন। সো আমরা উপরেগুলো একটু পড়ি। দে গট পাইলস অফ রাবিশ, এই যে বললাম পাইলস মানে কি? স্তূপ। তারা মানে তাদের যে ময়লা আবর্জনা সেগুলো স্তূপ করে রেখেছিল
ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, এবং এই যে বুলবুলের জন্য তারা ওয়েট করছিল এবং সেই ময়লা আবর্জনা কই রাখছিল, ওই যে বললাম তারা বাড়ির সামনে রাখে ময়লা আবর্জনাগুলো, তো বাড়ির সামনে এমনভাবে রাখা শুরু করছে যে 2 দিনে একদম স্তূপাকার হয়ে গেছে, অনেকগুলো ময়লা আবর্জনা চলে আসছে। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজিনিক, পুরো এলাকাটা একদম মানে নোংরা এবং অস্বাস্থ্যকর, আনহাইজিনিক মানে কি অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল। When বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সেরে উঠলো বা সুস্থ হয়ে গেল, হি কেম ব্যাক টু শঙ্কর, তিনি শঙ্কর এলাকাতে আবার এলেন। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, তিনি সমস্ত এই যে বিনগুলো থেকে, ময়লা ফেলার পাত্র থেকে সব ময়লা আবর্জনা কালেক্ট করলেন, সংগ্রহ করলেন। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেন, বুলবুল পুনরায় আবার কখনোই অসুস্থ হতে চান না। ফল সিক এগেন মানে অসুস্থতার মধ্যে পড়া। ওকে, হি রিয়েলাইজেস মানে কি উপলব্ধি করা, বুঝতে পারা, রাইট? তিনি বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন, ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, যদি তিনি মাত্র কয়েকটা দিনের জন্য কাজ বন্ধ করেন, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, তাহলে এই পুরো শঙ্কর এরিয়াটা একটা বড় ময়লা আবর্জনার মানে স্তূপে পরিণত হবে বা ময়লা আবর্জনা ফেলার পাত্রে পরিণত হয়ে যাবে, রাইট? সো খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে একজন ক্লিনারের সম্পর্কে লেখা হয়েছে। এবার আমরা একটু নিচে আসি। এই উপরে আমরা যে প্যাসেজগুলো পড়লাম, এই প্যাসেজের উপর বেস করে নিচে কিন্তু কোয়েশ্চেন দেওয়া রয়েছে। আমি কোয়েশ্চেনগুলোর উত্তর সহ এখানে লিখে দিয়েছি যাতে করে আপনাদের ইজি হয়। আপনারা জাস্ট খাতায় অথবা বইয়ের ভেতরে পেন্সিল দিয়ে, আমি বারবার বলছি পেন্সিল দিয়ে আপনারা লিখবেন, কলম ইউজ করবেন না, যাতে করে পেন্সিলের লেখা ভুল হলেও আপনি সেটা মুছে ফেলতে পারেন, রাইট? আর বইয়ের ভেতরে থাকলে কি হবে, আপনার জন্য সেটা সুবিধা হবে দেখতে। খাতায় থাকলে সে খাতাটা আলাদাভাবে আবার খুলে খুলে দেখতে হবে বারবার। সো আমি এই জন্য বলতেছি যে বই লিখতে পারেন। সো প্রথমটা একটু বলে দিই। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, বুলবুল মানে ওই যে ক্লিনারটা, উনি কখন জেগে ওঠেন? সরি, এখানে নামটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, সো এখানে আমি কি লিখেছি দেখেন, বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। এই যে দেখেন বুলবুল ওয়েকস, একটা এস যুক্ত করেছি না, কেন করেছি বলেন তো? এই যে মনে রাখবেন, যখন কোয়েশ্চেনের ডাজ থাকবে, কি থাকবে? কোয়েশ্চেনের ডাজ থাকবে, তখন এর পরে যে ভার্বটা আসবে, হ্যাঁ, তার সাথে ডাজের একটা এস আপনি দিয়ে দিবেন, এটা আপনার মনে রাখার জন্য। ওকে, সো ডাজ থাকলে পরের ভার্বের সাথে আমরা কি দেবো? একটা এস দিব, এস বাই এস যুক্ত হয়ে যায়। ওকে, এই জন্য আমরা দিয়েছি কি, বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। ওকে, 2 নাম্বারটাতে আসি। হোয়াট ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দ্য রাবিশ, শঙ্কর এলাকার মানুষজন তাদের আবর্জনাগুলো কোথায় রাখে? দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইনটু এ প্লাস্টিক বিন ইন ফ্রন্ট অফ দেয়ার ডোর। এই শঙ্কর এলাকার মানুষজন তাদের বাসাবাড়ির ময়লা আবর্জনা একটা প্লাস্টিক বিনের মধ্যে রাখে, এবং সেটা কোথায় রাখে? তাদের বাড়ির দরজার সামনে। ওকে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু পড়ে আসছে উপরে। সি নাম্বারে যদি আসি, হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, কেন বুলবুল চিন্তা করলেন যে প্রত্যেকটা কাজই অনেক গুরুত্বপূর্ণ? এটা একটু বড় মনে হচ্ছে, বাট এটা এইভাবেই লিখতে হবে, কিছু করার নেই। বুলবুল থিঙ্কস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট কজ, হোয়াই দিয়ে কোয়েশ্চেন হলে কি হবে? উত্তরে লেখার সময় অবশ্যই আমরা একটা কজ বা বিকজ এটা বলবো। ওকে, কজ এ শর্ট অ্যাবসেন্স অফ এ রেসপন্সিবল পারসন, একজন দায়িত্বশীল ব্যক্তির মানে অল্প কিছুক্ষণের জন্য অনুপস্থিতি, মানে উপস্থিত যদি না থাকেন, ক্যান মেক এ হিউজ ট্রাবল ফর পিপুল অ্যান্ড সোসাইটি। এই অল্প সময়ের জন্য অনুপস্থিতি একজন দায়িত্বশীল ব্যক্তির, এই অনুপস্থিতি কি করতে পারে? তৈরি করতে পারে একটা বড় ধরনের সমস্যা বা ঝামেলা, অসুবিধা। কাদের জন্য? মানুষ এবং সমাজের জন্য। বোঝা গেছে? এই জন্য বুলবুল চিন্তা করে যে সব ধরনের কাজই কি ইম্পর্ট্যান্ট। ওকে, হোয়াট হ্যাপেন্ড হোয়েন, এই প্রশ্নটা উপরে সিনেমার প্রশ্নটাকে বিভিন্নভাবে লেখা যায়, আমি চেষ্টা করেছি যতটা সহজ করে এর মূল বক্তব্যটা তুলে ধরা যায়। ওকে, আচ্ছা, হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক, তো কি ঘটেছিল যখন বুলবুল কি ছিল? অসুস্থ ছিল। তো এখানে আমরা লিখছি দেখেন, এই হোয়েন বুলবুল এখান থেকে আমরা শুরু করবো, রাইট? হোয়েন বুলবুল বিকেম সিক দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, যখন বুলবুল অসুস্থ ছিলেন তখন পুরো এরিয়াটা কি হয়ে গেছিল? নোংরা এবং অস্বাস্থ্যকর। এটা কিন্তু আমরা প্যাসেজের মধ্যেই পাবো। হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক এগেইন, কি ঘটবে? উইল বলেছে মানে ভবিষ্যতের কথা, ঠিক আছে, এখনো ঘটে নাই। কি ঘটবে যদি বুলবুল আবার অসুস্থ হয়ে পড়ে? তাহলে আমরা কি লিখবো? ইফ থেকে শুরু করবো, রাইট? সো ইফ বুলবুল উইল ফল সিক এগেইন,
যদি বুলবুল আবার অসুস্থ হয়ে পড়ে, দ্য শঙ্কর এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন। তাহলে শঙ্কর যে এরিয়াটা, এলাকাটা রয়েছে সেটা একটা বড় বিশাল একটা ময়লা রাখার পাত্রের মতো হয়ে যাবে, মানে ময়লা জমতে জমতে। ওকে, এফ নাম্বার, হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম। এই যে প্যাসেজে যে আমাদের বুলবুলকে দেখলাম, যিনি ক্লিনার সাহেব, তাকে যদি আমরা দেখি তাহলে আমরা কি বলতে চাই তাকে। সো আমি এখানে আমার মতো করে লিখেছি, আপনারা এটাও লিখে দিতে পারেন। ইফ আই উইল মিট উইথ বুলবুল, যদি আমি বুলবুলের সাথে সাক্ষাৎ করতে পারি, মিট মানে কি সাক্ষাৎ করা, আই ওয়ান্ট টু সে হিম থ্যাংক ইউ ফর গিভিং আস এসেনশিয়াল সার্ভিস। আমাদের এই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা সার্ভিস, ক্লিনিং সার্ভিসটা দেওয়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে আমি আরেকটু এটা এভাবে রাখলাম, যারা লিখে নেন নাই দ্রুত এটা লিখে নেবেন, ঠিক আছে? পজ করে লিখে নেন। ওকে, চলে আসছি পরেরটাতে। দেখেন B2 তে লেখা আছে কিছু, থিঙ্ক অফ এ পারসন হু হেল্পস ইউ লিভ ওয়েল। এমন একজন মানুষ সম্পর্কে ভাবুন যিনি আপনাকে, মানে আপনার দৈনন্দিন জীবনে, দিন যাপনে সাহায্য করে, ঠিক আছে? রাইট এ কম্পোজিশন অন দিস পারসন, এবং ওই পারসনটার সম্পর্কে একটু ছোট করে একটা কম্পোজিশন, মানে একটা প্যারাগ্রাফ টাইপের কিছু লিখুন। লিখতে বলেছে, যেমনটা আমরা বুলবুল সম্পর্কে পড়লাম না, ঠিক সেরকম একটা কিছু লিখতে হবে। নাও আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচে দেখেন জি পর্যন্ত কোয়েশ্চেন করে রেখেছে। সো আপনি যেই কম্পোজিশনটা লিখবেন, ওই যে ওই ব্যক্তিটা যে আপনার দৈনন্দিন জীবনটাকে আরো সহজ করতে সাহায্য করে, ওনার উপরে যে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে। তো সেই ব্যক্তির সম্পর্কে কি কি লিখবেন, এই কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবেন। ওকে, এই কোশ্চেনের আলোকে লিখলেই হবে। পাশেই দেখেন আমি কিন্তু এই যে এখানে এ নিউজ হকার, এটা নিয়ে কিন্তু আমি লিখে রেখেছি। নিউজ হকার তো বলা যাবে না, আমরা আসলে নিউজ পেপার হকার বলবো কিনা, একটু সামনের দিকে আসি। দেখেন আমি এইটা কোত্থেকে নিয়েছি, দেখেন এই যে এখান থেকে নিউজ পেপার হকার। সো আমরা এখান থেকে নিউজ পেপার হকার লিখে দিই, কোনো ব্যাপার না। আপনার জাস্ট হচ্ছে এখানে পেপার হকার। ওকে, সো বুলবুল ইজ এ, এই যে দেখেন নিচে কিন্তু ঠিক করেছি। সো এইভাবে আমরা কি করব, আমাদের যে কম্পোজিশনটা লিখতে বলেছে শর্ট, সেটা আমরা এভাবে একটা টাইটেল দিব, তারপরে বেশ কয়েকটি বাক্য লিখব। সেই বাক্যগুলো কিসের উপর বেস করে, এই যে এ থেকে জি পর্যন্ত, এই এ থেকে জি পর্যন্ত এই প্রশ্নগুলোর আলোকে এখানে লিখলে কিন্তু আমার এই শর্ট কম্পোজিশন হয়ে যাবে। সো আপনারা এই ভিডিওটা এখানে পজ করে এই টোটাল অংশটুকু তুলে নেন। হ্যাঁ, আপনারা চাইলে এখানে অন্য কোনো ক্যারেক্টার ইউজ করতে পারেন। আমি নিউজপেপার হকার ইউজ করছি। আপনি এখানে ওয়েট্রেস ইউজ করতে পারেন, অথবা নার্স ইউজ করতে পারেন, অথবা রিক্সা পুলার ইউজ করতে পারেন। ঠিক আছে? ভালো করে দেখে নেন, হ্যাঁ? আমি কোয়েশ্চেনগুলো একটু বাংলা করে দিই, তারপরে এইটুকুর একটু বাংলা করে দিব। ঠিক আছে? সো প্রথম কোয়েশ্চেন, হোয়াট ডাজ হি অর শি ডু? তিনি কি করেন? আপনি যার কথা ভাবছেন আরকি, যে যার জন্য আপনার যে দৈনন্দিন জীবনযাপন অনেকটা ইজি হয়, তিনি কি করে? হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল? ওকে, আমি এখান থেকে এটার সাথে একটু মিলিয়ে কথা বলি, তাহলে বেটার হবে। হোয়াট ডাজ হি ডু? আমি ভেবেছি যে নিউজ পেপার হকারের কথা, রাইট? সো আমি এখানে লিখেছি বুলবুল ইজ এ নিউজ পেপার হকার। বুলবুলই নাম দিয়েছি আমি, অন্য কোনো নাম ইউজ করি নাই। বুলবুল ইজ এ নিউজ পেপার হকার। বুলবুল হলেন একজন পত্রিকা বিক্রেতা, রাইট? বা পত্রিকা বিলি করেন। ওকে, এবার এখানে আমরা বড় হাতের দিব। ফুল স্টপের পরে অবশ্যই আমরা কি দিব? বড় হাতের, হ্যাঁ? সো এখানে হাউ ডাজ, এই দেখেন এখানে কি বলছে, হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল? কিভাবে তার কাজকর্ম তোমার জীবনটাকে ভালোভাবে দিন যাপন করার জন্য সাহায্য করে? আমি লিখছি দেখেন, হি হেল্পস, ঠিক আছে? এখানে দেখা যায়, এই যে দেখেন, হি হেল্পস আস টু গিভ নিউজ পেপার ডেইলি ইন ডোর টু ডোর। তিনি প্রত্যেক দিন আমাদের দরজায় এসে এসে নিউজ পেপার দিয়ে যান। এইভাবে কিন্তু তিনি আমাদেরকে সাহায্য করেন, রাইট? না হলে নিউজ পেপার কিনতে আমাদের দূরে যাইতে হইতো, বাজারে যাইতে হইতো। সো এটা কিন্তু তাদের জন্য ইজি হয়ে যায়। তারপরে সি নাম্বার কোয়েশ্চেনে যদি আসি, হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট হিজ অর হার ওয়ার্ক? তিনি কখন তার কাজ শুরু করেন? আমি লিখছি দেখেন, হি জেনারেলি স্টার্ট হিজ ওয়ার্ক অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। তিনি সাধারণত তার কাজ সকালবেলার 6টার সময় শুরু করেন। ওকে, তারপরে ডি নাম্বার কোয়েশ্চেন, হাউ ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক? তিনি কিভাবে কাজটা করেন? হ্যাঁ, তো এখানে লিখছি হি ইউজেস এ বাইসাইকেল। এখানে বাইসাইকেলে আরেকটা আই হবে আর কি এখানে, রাইট? আমরা এখানে আই দিতে পারি। ওকে, বাইসাইকেল।
সো এই জায়গাটাতে একটু দেখেন, বলেছে যে তিনি কিভাবে এই কাজটা করেন। হ্যাঁ, এই কথাটা আমাদেরকে এখানে বলার কথা বলছে। সো আমি এখানে লিখেছি যে এটাকে তুলে দিই। হ্যাঁ, আমি এখানে বলেছি যে তিনি এই কাজটা কিভাবে করেন। তার এই কাজটা তিনি করেন, হি ইউজেস এ বাইসাইকেল টু প্রোভাইড নিউজ পেপার ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার কুইকলি। তিনি তার এই কাজ করার জন্য একটা বাইসাইকেল ব্যবহার করেন, যাতে করে প্রোভাইড মানে কি, সরবরাহ করা নিউজ পেপার মানে ওই পত্রিকাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায়, রাইট? এবার আসেন ই নাম্বার কোয়েশ্চেন, ডাজ হি অর শি লাইক দ্য জব, হোয়াই নট? সে কি তার জবটা পছন্দ করে? যদি করে, কেন করে বা কেন করে না? হি লাইকস হিজ জব ভেরি মাচ। এখানে আমি এর কারণটা বলি নাই, হোয়াই নট বলি নাই। চাইলে এটা লেখা যাবে, কোনো ব্যাপার না। আমি বলতে পারি, আমি কিন্তু সেদিনও বলেছি, আমি বারবারই একটা কথা বলি, সেটা হচ্ছে যখন হোয়াই থাকবে তখন আমরা কি দেবো, একটা কজ লিখবো। হ্যাঁ, কজ ইট ইজ ভেরি গুড জব। তার কাছে এটা মনে হইতে পারে ভালো একটা কাজ, তার জন্য তিনি কি করেন, এই কাজটাকে পছন্দ করে, রাইট? আমার উত্তরটা কিন্তু কমপ্লিট। দেখেন, হি 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 লাইকস, হি লাইকস হিজ ওয়ার্ক ভেরি মাচ। উপরেগুলো আমি মুছে দিলাম, আবার নতুন করে এখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এই জায়গায়, রাইট? হি লাইকস হিজ জব ভেরি মাচ কজ ইট ইজ ভেরি গুড জব। তাহলে আমার এই নাম্বার কোয়েশ্চেনটা হয়ে গেল। এবার এফ নাম্বার কোয়েশ্চেন, হোয়াট উইল হ্যাপেন ইফ হি অর শি স্টপস ওয়ার্কিং? কি ঘটবে যদি সে তার কাজ করা বন্ধ করে দেয়? আমি লিখেছি দেখেন, ইফ হি উইল স্টপ হিজ ওয়ার্ক, সে যদি তার কাজ বন্ধ করে দেয়, দেন উই উইল বি ইন ট্রাবল, তাহলে আমরা ঝামেলায় পড়ে যাব বা ঝামেলায় থাকবো। অ্যান্ড উই ওন্ট গেট নিউজ পেপার অ্যাট আওয়ার ডোর স্টেপস, এবং আমরা আমাদের এই যে পত্রিকাগুলো আমাদের বাড়ির দোর গোড়ায় মানে দরজায় একদম পাবো না, রাইট? এটা একটা প্রবলেম। ওকে, অ্যান্ড জি নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব? তুমি তার এই কাজটা সম্পর্কে কি মনে করো? আমি লিখেছি, আই থিঙ্ক হিজ জব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড গ্রেট। সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে কত সুন্দর করে একটা কম্পোজিশন কিন্তু লেখা যায়। সো যারা লিখেন নাই তারা এটা সুন্দর করে তুলে নেবেন পজ করে। আমি পরের পেজে চলে আসছি। এখানে একটু কাজ আছে, এই কাজটা একটু করলেই শেষ হয়ে যাবে আজকে আমাদের লেসনটা। দেখেন, এখানে দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, রাইট? মানে এখানে ভেতরে কোন কোন বাক্য বা কি হয়েছিল ভাষাগতভাবে সেটার উপর একটু নজর দেওয়ার কথা বলছে। সো আমি যদি এখানে দেখি, নোটিস দ্য ভার্বস ইন দ্য ইতালিক ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই যে এই নিচের দুইটা সেন্টেন্সে ইতালিক করা আছে, এই যে এগুলা একটু ক্রস করে দেওয়া, যে ওয়েক্স ক্রস করে দেওয়া লেখাগুলো। ওকে, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা এভরি ডে, হি ওয়েক্স আপ 5 o'clock, ওয়াক্স, এই যে এখানে আরেকটা ক্রস করে দেওয়া, ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর। হ্যাঁ, সে ঢাকার শঙ্কর এরিয়া থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে এবং প্রত্যেকদিন সকাল 5টার দিকে সে উঠে হেঁটে রাস্তা ধরে হেঁটে যেয়ে শঙ্কর এরিয়ার রাস্তা ধরে হেঁটে কাজটা করে। ওকে, সো এখানে বলছে দেখেন, উই টক অ্যাবাউট ইউজুয়াল রুটিনস ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রত্যেক দিনের যেই কাজকর্ম আমরা করি, যেমন সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, তারপরে নাস্তা করি, তারপরে স্কুলে যাই, এই কাজগুলো কি আমাদের প্রাত্যহিক কাজ, দৈনন্দিন কাজ। এই কাজগুলোকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? সিম্পল প্রেজেন্ট বা present indefinite tense, right? Simple present or you can say present indefinite tense এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। present indefinite tense এর ইয়াটা কি বলেন তো, স্ট্রাকচার? এই যে এখানে লিখছি দেখেন, সাবজেক্ট, এসতে কি বলেছি, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট, এটা থাকবে। ওকে, সো এখানে আরেকটু বলেছে, ইন সিম্পল প্রেজেন্ট টেন্স the verb takes an s or es if the subject is an any person, he, she. ওকে, এখানে একটা কথা বলেছে, যদি কোনো বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে মানে সেই বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন হয়। থার্ড পারসন কোনগুলো বলেন তো? আই, উই, ইউ, এই তিনটা বাদে যা কিছু আছে সবগুলোই কি আমরা থার্ড পারসন হিসেবে ধরবো। মনে থাকবে আই, এখানে আমি কি লিখে দিব, দেখেন, আই, উই, ইউ, এই তিনটা বাদে যেগুলো আছে সবগুলোই থার্ড পারসন। কোনগুলো আছে একটু দেখি, দে আছে, হি আছে, শি আছে, ইট আছে, তারপর আমি কোনো নাম যদি বলি,
রবি এইটা আছে, মানে যে কোনো নাম। তো এইগুলা কি? এগুলো সব কিন্তু থার্ড পারসন। সো এই যে এই থার্ড পারসন গুলা যদি থাকে, তাহলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তবে কখন? থার্ড পারসন গুলোর মধ্যে হইতে হবে কি? সিঙ্গুলার। সিঙ্গুলার কাকে বলে বলেন তো? সিঙ্গুলার হলো একজন বুঝাবে। আর প্লুরাল কাকে বলে? একের অধিক বুঝাবে। ১,০০,০০০ জনকেও বুঝাইতে পারে, নো প্রবলেম। বাট সিঙ্গুলার হলো একজনকে বুঝাবে, প্লুরাল ২ জনকে বুঝাবে বা একের অধিক ৩ জন, ৪ জন, ১,০০০, ১,০০,০০০। সো এইখানে দেখেন থার্ড পারসন হতে হবে প্রথমে। ওকে, মেনে নিলাম। তাহলে দে, হি, শি, ইট, রবি এই কয়েকটার মধ্যে হওয়া উচিত। সো এর ভেতরে আবার দেখতে হবে একা একা বুঝাচ্ছে কাকে। সো দে মানে তো তারা। তারা বলতে কিন্তু অনেককে বুঝায়। সো এটা থার্ড পারসন হয়েছে, বাট এটা কিন্তু এখানকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাহলে আমরা ওটাকে বাদ দেবো। দেখেন আমি নীল করে রেখেছি না অংশটা? হি, শি, ইট, রবি এগুলো কিন্তু একা একা। হি বলতে ছেলে মানুষকে বোঝায় একজন ছেলেকে, শি বলতে মেয়ে মানুষকে বোঝায় একজন মেয়েকে, ইট বলতে এটা বোঝায় কোনো একটা বস্তু হইতে পারে, রবি বলতে কোনো একজন ব্যক্তিকে ডাকা হচ্ছে, রাইট? সো এইগুলো যদি থাকে, তাহলে এরপরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। যদি বলি সে বই পড়ে, তাহলে আমরা কি বলবো? সে, সে এর ইংলিশ কি? হি। তারপরে বই পড়ার ইংলিশ কি? রিড। রিড একটি, এ বুক। এখানে একটু একটু খেয়াল করেন তো, এখানে আমি কি লিখি নাই, ধরতে পারছেন? এখানে কি লিখি নাই? এই যে আমাদের স্ট্রাকচার কিন্তু এখানে আছে। স্ট্রাকচার এখানে আছে। এটাকে একটু মানে পরিষ্কার করে দিই, তাহলে বুঝতে পারবেন। আমাদের স্ট্রাকচার কিন্তু এখানে আছে না? তাহলে স্ট্রাকচার আছে, তারপরে একটু খেয়াল করে দেখুন যে আমি এই জায়গাটাতে কি লিখি নাই। এই যে এই জায়গাটাতে কি মিস্টেক করেছি। এখানে মিস্টেক করেছি, এই যে দেখেন এখানে বলা আছে, আমি বললাম কি? সাবজেক্ট, ভার্ব, প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট, এটা তো হবে স্ট্রাকচার অনুযায়ী। তো আমি লিখেছি দেখেন, এই যে হি এটা কি? সাবজেক্ট। এই রিড এটা কি? ভার্ব। এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এ বুক এটা কি? এটাকে আমরা অবজেক্ট ধরছি। ৩টা ঠিকঠাক আছে। ওকে, মেনে নিলাম। তাহলে ভুল হইল কোথায়? ভুল হইছে এই জায়গাতে, যে আমরা একটু আগেই শুনলাম এটা কিসে আছে? হি রিড এ বুক, মানে সে একটা বই পড়ে বা সে একটি বই পড়ে। এটা কিন্তু দৈনন্দিন একটা কাজ। দৈনন্দিন কাজ কিভাবে লিখতে হয়? সিম্পল প্রেজেন্স অথবা কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট যেটাকে বলি আমরা। তো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে সাবজেক্ট যদি মানে বাক্যটা আছে কিসে? সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডিফিনিটে, এবং সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এই যে ভার্ব, এই ভার্বের সাথে একটা এস যুক্ত হবে। বোঝা গেছে? ভুলটা কোথায়? রিডস হবে, কিন্তু লিখে রেখেছি কি? রিড। বোঝা গেছে? এখানে তাহলে আমরা কি দিব? একটা এস দিয়ে দিব। তাহলে চলেন এসটা দিয়ে দিই। এইখানে এসটা হবে। ওকে? এই যে আমারটা হয়ে গেছে। আরো একটা যদি আমি বাক্য লিখি তাহলে কি হবে? আমি ধরেন বললাম সে আ আ ভাত খাচ্ছে। আচ্ছা, ভাত খাওয়ার দরকার নেই। এটা খুব কমন হয়ে যায়, রাইট? সে একটা আ উম কবিতা লিখছে। ওকে? সো আমি কি দিব? হি রাইট, রাইট হবে নাকি রাইটস হবে বলেন? রাইটস। ওকে? রাইটস এ পোয়েম। আশা করি এই ব্যাপারটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা নয়, যে সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে কি বসে। হ্যাঁ, পরেরটাতে যদি আমি আসি, এখানে দেখুন এইখানে বলছে একই ধরনের কথা, বাট এটা অন্য একটা বিষয় বোঝাচ্ছে, অন্য একটা টেন্স বোঝাচ্ছে। সেই টেন্সটা কি? সেই টেন্সটা হচ্ছে, এ দেখেন, all the sentences are talk about past, so they are in simple past. এই যে এখানে দেখেন, the people in Shankar area became very upset, they got, এই যে got, আবার এই যে এখানে became, এই দুইটা কিন্তু পাস্ট ফর্মে আছে, এই জন্য এই টোটাল বাক্যটাই কি হয়ে গেছে? পাস্টের একটা বাক্য, অতীতের একটা বাক্য হয়ে গিয়েছে, রাইট? সো অতীতের বাক্যটা কি? দে আর ইন সিম্পল পাস্ট, মানে পাস্ট ইনডিফিনিট, আমরা কি যেটা বলবো? পাস্ট ইনডিফিনিট। এবং দেখেন ইন সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে দ্য ভার্ব ইজ অলওয়েজ ইন ইটস পাস্ট ফর্ম। ভার্বটাকে অবশ্যই পাস্ট ফর্মে থাকতে হবে। যেমন এই যে গট, গেট, গট, গটেন অথবা গট এরকম হয়, মানে গেট হলো প্রেজেন্ট ফর্ম, গট হলো পাস্ট ফর্ম। বিকাম, বিকেম, বিকাম হলো প্রেজেন্ট ফর্ম, বিকেম এখানে যেটা দেওয়া আছে এটা হলো পাস্ট ফর্ম। ওকে, সো এটা তো পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে কি? ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। মনে থাকবে? আমি যদি এখন একটা উদাহরণ লিখি, সে কথা বলছিল, এই কথা যদি বলি তাহলে কি হবে? সে না দিয়ে বলি যদি আমরা, তাহলে উই। দেখেন সাবজেক্ট দিয়েছি না? টি এ কে, টক। টক মানে কি? কথা বলা, এবং এটা হলো প্রেজেন্ট ফর্ম টক। ঠিক আছে? তা আমাদের কি দরকার? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ইডি যুক্ত করে দেবো। টকড উইথ আদার্স, হইতে পারে না?
তারা অন্যদের সাথে কথা বলছিল। এটা কি বুঝতে পেরেছেন? এটাতে কিন্তু আমরা এই যে আমাদের সিম্পল যে পাস্ট বা পাস্ট ইনডিফিনিট সেটা ইউজ করেছি এবং স্ট্রাকচার অনুযায়ী এই যে এটা হলো আমাদের সাবজেক্ট, এই টকড এটা হচ্ছে আমাদের ভার্বের পাস্ট ফর্ম, এই যে ভার্বের পাস্ট ফর্ম, অ্যান্ড উইথ আদার্স এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ক্লিয়ার? আশা করি এটাও বুঝতে পেরেছেন। এবারে একটু B3 এটা একটু দেখিয়ে দিই, আমাদের সর্বশেষ এটা দেখাইলেই আমাদের আজকের লেসন শেষ। আন্ডারলাইন অল দ্য ভার্বস ইন টেক্সট অন বুলবুল বি, মানে বুলবুলের উপরে যে ক্লিনারকে নিয়ে যে টেক্সট আমরা পড়ে আসলাম, শঙ্কর এরিয়াতে যিনি আবর্জনা পরিষ্কার করেন বা কারেকশন করেন, তার উপরে লেখা ওই টেক্সটটা ভেতরে বিভিন্ন ভার্বস রয়েছে, সেগুলোকে আন্ডারলাইন করতে বলছে। রাইট ডাউন দ্য পাস্ট form of the verb in the present tense, also write down the present form of the verb in past tense. ওকে, সো সেই আমরা চলে যাই সেই প্যাসেজে। এই যে আমাদের প্যাসেজ, রাইট, এটা হলো আমাদের প্যাসেজ। তো এই প্যাসেজের ভিতরে বলেছে এই প্যাসেজে যেই মানে ভার্বগুলো কিসে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, সেগুলো পাস্ট ফর্মে লিখতে হবে, এবং যে ভার্বগুলো পাস্ট ফর্মে আছে সেগুলো প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। তো আমি এখানে দেখেন হাইলাইট করে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে প্রথমটা দেখেন, বুলবুল কালেক্টসের জায়গায় কালেক্টস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, ঠিক আছে, বা প্রেজেন্ট ফর্মে আছে। এক কথায় কালেক্টস, এটার পাস্ট ফর্ম কি, কালেক্টেড, মনে থাকবে, আমি এভাবে বলে যাচ্ছি। ওয়েকস আপ, এটা হলো প্রেজেন্ট ফর্মে আছে, এইটার পাস্ট ফর্ম কি হবে, ওক আপ, ওক আপ। ওকে, তারপরে ওয়াক্স, ওয়াক্স মানে কি, হাঁটা, এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটার পাস্ট ফর্ম কি, ওয়াকড, ওয়াকড। তারপরে দেখেন পুট, এই যে কালেক্ট আছে আরেকটা, কালেক্টকে আমি এখানে ইয়ে করি নাই, মানে আবার বলি নাই, কারণ হচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে আছে, টু প্লাস সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, সো আমরা পরেরটাতে আসি। পুট আছে, পুটের 3 ফর্মে আমরা পুট লিখতে পারি। ওকে, সো পুট পাস্ট ফর্মে আছে, সরি প্রেজেন্ট ফর্মে আছে, আমরা পাস্ট ফর্মটাও পুট লিখতে পারবো। তারপরে দেখেন লিভ, লিভ এইটা, এই লিভ এই অংশটা কিন্তু কিসে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, এটার পাস্ট ফর্ম কি, লেফট। ওয়াক্স, ওয়াক্সের এই যে উপরে কিন্তু একবার লিখেছি ওয়াকড, এই যে এখানে, এই জন্য এখানে আর লিখে দিইনি, জাস্ট আইডেন্টিফাই করেছি। তারপরে দেখেন আর, আর কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাহলে আর এর পাস্ট ফর্ম ওয়ার। তারপরে এখানে দেখেন স্মেল, স্মেল মানে মানে দুর্গন্ধ বা গন্ধ আসা টাইপের, গন্ধ বোঝায়, ঠিক আছে, গন্ধ আসছে এরকম। তো স্মেল হলো প্রেজেন্টে আছে, এটার পাস্ট কি, স্মেলড। ওকে, তারপরে দেখেন ডাজ, ডাজ হলো প্রেজেন্টে আছে, এটার পাস্ট হলো ডিড নট। তারপরে দেখেন টেক্স, টেক্স হলো প্রেজেন্টে আছে, এটার পাস্ট কি, টুক। তারপরে আছে দেখেন বিলিভস, এটা কিন্তু প্রেজেন্টে আছে, এটার পাস্ট কি, বিলিভড। এই যে পুট, এটা দাগ দিয়ে রেখেছি, বাট পুটের কথা তো আমি বলেছি, পুট প্রেজেন্টে আছে এবং এটার পাস্ট ফর্মও কিন্তু পুট হবে। আর প্রেজেন্টে আছে, এটার পাস্ট কি, ওয়ার। ওয়ার্কস, এটা কিসে আছে, পাস্ট প্রেজেন্টে আছে, এটার পাস্ট কি, ওয়ার্কড। ওকে, এইটুকুর ভেতরে মানে প্রেজেন্ট ছিল, আমরা পাস্ট করে দিয়েছি। এর পরের অংশে কিন্তু পাস্ট আছে, আমাদের সেগুলোকে প্রেজেন্ট করতে হবে। যেমন দেখেন এখানে ওয়াজ, এটা পাস্টে আছে, এটা প্রেজেন্ট কি, ইজ। এই যে এখানে কুড আছে, এটা প্রেজেন্ট কি, ক্যান। এখানে ওয়ার আছে, এটা প্রেজেন্ট কি, আর। এখানে গট আছে, এটা প্রেজেন্ট গেট। এই যে বিকেম, এটা পাস্টে রয়েছে, এখানকার প্রেজেন্ট কি, বিকাম। এই যে কালেক্টেড, পাস্টে রয়েছে, এটার প্রেজেন্ট ফর্ম কি, কালেক্টস। এই যে গট, পাস্টে রয়েছে, এটার প্রেজেন্ট ফর্ম কি, গেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের লেসন 5 নিয়ে আলোচনা। জানি না আপনাদেরকে কতখানি বোঝাতে পেরেছি। যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো প্রবলেম যদি ফেস করেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেগুলোর সমাধান দিয়ে দেওয়ার। আর সবাই দোয়া করবেন লার্নিশনের জন্য। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পেজে লাইক দিবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।